সারফারাজ যে একজন এমপি এই কথাটি কর্ণপাত হতেই পিহুর বুকের ভেতরটা কেমন দরফর করে উঠল। ভিড়ের মাঝে দাঁড়িয়ে সবকিছু দেখছিল সোনালি আর সুমা। সুমা দাঁতে দাঁত চেপে বলল, যেই জায়গায় এখন আমার মেয়ে থাকার কথা ছিল সেই জায়গায় এখন ওই পোড়ামুখীটা আছে। আমার ভিতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সোনালি কটাক্ষ ছোড়ার মতো করে বলল, এসেছি পর থেকেই তো কম চেষ্টা করলাম না, কতজনের সাথে যেচে গিয়ে কথা বললাম, কিন্তু এখানকার সবাই তো ইংরেজি বিজ্ঞানী, কথায় কথায় ইংরেজি জেরে দেয়, যার জন্যই তো কারোর সাথে লম্বা সময় নিয়ে কথা বলতে পারিনি, আর কাউকে আমার রূপের জালে ফাঁসাতেও পারলাম না। কিন্তু ওই পোড়ামুখীটাও তো আমার মতো এত সুন্দর করে সেজেগুজে আসেনি। তবু কিভাবে এক কোপেই একজন এমপিকে নিজের জালে টেনে নিল মা? আর এমপি সাহেবও কেমন, যে একটা মেয়ের হাতে থাপ্পড় খেলো, তাকে উল্টো অপদস্থ না করে নিজের জিনিস বলে দাবি করছে সকলের সামনে। কত মধুমাখা কথা বলছে। এদিকে সারফারাজ চারপাশে ওর তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে গার্ডসদের নির্দেশ দিল, পুরো এরিয়া এখনই সিল করে দাও, একটা প্রাণীও যেন এখান থেকে বের হতে না পারে, সিকিউরিটি ডাবল করে দাও। মুহূর্তে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়লো সারফারাজের গার্ডসরা। ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়েছে। পিহুর হাত এখনো বন্দি সারফারাজের শক্ত হাতের মুঠোয়। পিহু আপ্রাণ চেষ্টা করছে নিজের হাত ছাড়ানোর, কিন্তু সারফারাজের মুখে এ নিয়ে কোনো ভাবান্তর লক্ষণীয় হচ্ছে না। সেই সময় পিহুর বাবা জাবরুলের ছোটবেলার বন্ধু আশরাফ সাহেব, মূলত যার মেয়ের বিয়ে উপলক্ষে পিহুদের এখানে আসা, তিনি সামনে এসে দাঁড়ালেন। সারফারাজই আশরাফ সাহেবকে ডেকে পাঠিয়েছিল। সারফারাজ কড়া কণ্ঠে আশরাফ সাহেবকে জিজ্ঞেস করলো, পুরো জায়গাটা কি সিসিটিভি ক্যামেরায় আওতায় আছে আশরাফ সাহেব? আশরাফ সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। সারফারাজ বলল, এক্ষুনি আমাকে এই জায়গার সম্পূর্ণ ফুটেজটা এনে দেওয়ার ব্যবস্থা করুন। আশরাফ আর এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে ছুটে গেলেন ফুটেজ আনতে। সারফারাজ ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আহাদকে উদ্দেশ্য করে বলল, আহাদ, একটা প্রজেক্ট সেট করার ব্যবস্থা করো, কুইক। আহাদও তার কাজে চলে গেল। পিহু তখনও হাত জাকাচ্ছে, অন্য হাত দিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। ক্লান্ত হলেও হাল ছাড়ছে না সে। সারফারাজ পিহুর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এই বৃথা চেষ্টা এবার থামাও প্রিটি হার্ট। সারফারাজ ইউসুফ খান একবার কোনো কিছুতে হাত ছোঁয়ালে সেই জিনিসটা অটোমেটিক তার দখলে হয়ে যায়। সেখানে তুমি তো রক্ত মাংসে গড়া গোটা একটা মানুষ। আমার কঠিন মনের গভীরতম জায়গাটা পর্যন্ত স্পর্শ করতে পেরেছো তুমি। এখন আমার থেকে তোমার মুক্তি তো সম্ভব না। শুনে রাখো, খুব শীঘ্রই তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে গ্রহণ করব আমি। তারপর আমার মৃত্যু হলেও তোমার পিছু আমি ছাড়ব না। আমার শারীরিক অস্তিত্ব হয়তো মাটির নিচে বিলীন হয়ে যাবে, কিন্তু এই যে আমার একটা আলাদা পরিচয় আছে এই ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে, সেই পরিচয়ের বার তোমার সাথে জুড়ে থাকবে সর্বক্ষণ। এই পরিচয়ের মৃত্যু কখনো সম্ভব হবে না। তখনও মানুষ তোমাকে বলবে, ওই দেখো এমপি সারফারাজ ইউসুফ খানের বউ যাচ্ছেন। পিহু একবার ঢুক গিলল, তারপর তেজি কণ্ঠে চিৎকার করে বলল, অনেকক্ষণ ধরে আপনার এইসব অসভ্যতামো সহ্য করছি, আর সম্ভব না, হাত ছাড়ুন নয়তো আমি। সারফরাজ ভ্রুকুচকে পিহুর দিকে ঝুঁকে চাপা স্বরে বলল, অসভ্যতম কাকে বলে এবং কত প্রকার, তা বিয়ের পর প্র্যাকটিক্যালি জানতে পারবে প্রিটি হার্ট। এখন তো জাস্ট ট্রেলার দেখাচ্ছি, আমারও তো টুকটাক লজ্জা টজ্জা আছে নাকি? সারফরাজের এবারের বলা কথায় পিহুর এবার সব ধৈর্যের সীমা যেন বাঁধ ভেঙে ফেললো। পিহু মুখে আর কিছু না বলে যে হাত দ্বারা সারফরাজ পিহুর হাত ধরে আছে সেই হাতের উপরিভাগে কামড় বসিয়ে দিল পিহু। চারপাশে উপস্থিত সবাই এবার অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল যেন, কিন্তু সারফরাজ ওর মুখ দিয়ে কোনো শব্দ বের করলো না। নিজের অন্য হাত মুষ্টিবদ্ধ করে এই অসহনীয় যন্ত্রণাও চুপচাপ সহ্য করে নিল। পিহু যখন দেখলো সারফরাজ এখনো ওর হাত ছাড়ছে না, তখন সে হতাশ হয়ে মুখ তুলে নিল। পিহুর চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। পিহু সারফারাজের হাতের কামড় বসানোর জায়গায় তাকিয়ে মনে মনে বলল, কামড়ের জায়গায় দাঁতের দাগ পড়ে গিয়েছে, লাল হয়ে উঠেছে, রক্তও তো বেরোচ্ছে, তবু এই মানুষটা নির্বিকার হয়ে কিভাবে আছে? এ কেমন লোক? শরীর কি পাথরের তৈরি নাকি? এত যন্ত্রণা সয়ে গেল তবুও আমার হাত ছাড়লো না। সারফারাজ নিচু গলায় বলল, সর্বোচ্চ চেষ্টাটা করা শেষ। পিহু মাথা নিচু করে ফেললো। সে খুব ভালোভাবেই বুঝে গিয়েছে যে সে নিজেকে মুক্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সারফারাজ নিজে ওর হাত ছাড়ছে।
ঠিক তখনই আশরাফ সাহেব সিসিটিভি ফুটেজের পেন ড্রাইভটা নিয়ে আবারও সারফারাজের সামনে দাঁড়িয়ে ওর দিকে তা বাড়িয়ে দিলেন। আহাদ ইতিমধ্যে প্রজেক্টরটা সেট করে ফেলেছে। সারফারাজ পেন ড্রাইভটা আহাদকে দিয়ে প্রজেক্টরে চালানোর নির্দেশ দিল। প্রজেক্টরের ফুটেজে ভেসে উঠল। সবার দৃষ্টি এবার স্থির হলো প্রজেক্টরের ওপর। পিহু সারফারাজকে থাপ্পড় মারার আগে মুহূর্তগুলো দেখা গেল। একজন কালো শার্ট প্যান্ট পরিহিত লোক পিহুর খুব কাছে এসে ওর কোমর স্পর্শ করেছে, কিন্তু ক্যামেরায় কেবল লোকটির পিছন অংশ দেখা গেছে, মুখটা দেখা গেল না। সারফারাজ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে লোকটার প্রতিটি অঙ্গভঙ্গি লক্ষ্য করলো। তৎক্ষণাৎ সারফারাজের চোয়াল শক্ত হয়ে এলো। সে চিৎকার করে একটা নাম উচ্চারণ করলো, রায়হান পাটোয়ারি। সবার মধ্যে ভীতির মাত্রা কয়েক ধাপ বেড়ে গেল। পিহু লজ্জায় মাথা আর তুলতে পারছে না, কারণ সে ভুল করেছে। ভুল মানুষকে থাপ্পড় দিয়েছে, অপমানমূলক কথা শুনিয়েছে, কামড় পর্যন্ত দিয়েছে, তার হাতে ক্ষত করে দিয়েছে। এই লজ্জা রাখার জায়গা পিহু খুঁজে পেল না। পরক্ষণে দুজন গার্ডস একজন মধ্যবয়সী পুরুষকে দূরে নিয়ে এলো সারফারাজের সামনে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। একজন গার্ড বললেন, বস, উনি নিয়ম ভেঙে পালাতে চাইছিলেন, তাই আমরা ওনাকে ধরে আনলাম। মুহূর্তেই সবার দৃষ্টি স্থির হলো সেই লোকটির উপর। এই লোকটিই সে, যার নাম সারফারাজ একটু আগে উচ্চারণ করেছে। সারফারাজ পিহুর হাত ধরে থাকা অবস্থাতেই ওকে নিয়ে রায়হান পাটোয়ারির দিকে খানিকটা এগিয়ে এসে কড়া স্বরে বলল, এক পা কবরেই পড়েছে, তবু মেয়েদের সাথে অসভ্যতম করার মতো নোংরা স্বভাব গেল না আপনার? আগেরবার আপনার মেয়ে আমার পায়ে পড়ে বলেছিল, শেষবারের মতো আপনাকে মাফ করে যেন আমি দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দেই। আমি দিয়েছিলাম, কিন্তু কথায় আছে না, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। আপনার ক্ষেত্রেও সেই কথা ফলে গেল। রায়হানের কলিজা কাঁপছে। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে কিছুটা তেজ নিয়ে বললেন, আমি এবার কোনো অন্যায় করিনি। আর ফুটেজে তো লোকটির মুখও দেখা যাচ্ছে না। তাহলে আমাকে এইভাবে ধরে আনার মানে কি? নিশ্চয়ই আমাকে ফাঁসানো হচ্ছে। সারফারাজ ভ্রু উঁচিয়ে ঠান্ডা গলায় বলল, তাই নাকি? সে পিহুর হাত ধরেই রায়হানের একটু সামনে এসে দাঁড়ালো। গার্ডসদের উদ্দেশ্য করে বলল, ঘুরাও এনাকে। গার্ডসরা রায়হানকে ঘুরিয়ে ধরতেই দেখা গেল তার গাড়ে সাপের মতো একটা ট্যাটু আঁকা রয়েছে। সারফারাজ প্রজেক্টরে থাকা লোকটির গাড়ের অংশে জুম করতে বলল আহাদকে। অতঃপর ফুটেজে লোকটির গাড়েও ঠিক একই ট্যাটু সকলের সামনে দৃশ্যমান হলো। সবার চোখের সামনে যখন প্রমাণ জ্বলজ্বল করছে, তখন রায়হানের অস্বীকার করার আর কোনো সুযোগ রইল না। রায়হান এবার সারফারাজের সামনে হাঁটু ভেঙে বসলো। অনুনয়ের স্বরে বললেন, ক্ষমা করে দিন এমপি সাহেব, আমি আপনার পায়ে পড়ছি। আমি অনেক বড় অন্যায় করেছি। আমায় এবারের মতো ক্ষমা করে দিন। কথা দিচ্ছি আর কখনো এমন কাজ করব। সারফারাজ গর্জে উঠে বলল, ক্ষমা পাওয়ার জন্য যোগ্যতা লাগে, যা আপনার নেই। একবার ক্ষমা করেছিলাম, একবার সুযোগ দিয়েছিলাম আপনাকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু আপনি শুধরাননি, কারণ আপনি শুধরানোর মতো মানুষ না। তাই আর ক্ষমা হবে না আপনার। উপস্থিত সবাই বলে উঠল, রায়হানকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তাকে যেন ক্ষমা না করা হয়। সারফারাজ ওর গার্ডসদের উদ্দেশ্য করে বলল, তাকে থানায় নিয়ে যাও, আইন তাকে তার কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করবে। নারীদের সাথে ঠিক কেমন আচরণ করা উচিত, তাদের দিকে কেমন নজরে তাকানো উচিত, তা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে কয়েকজন গার্ডস মিলে রায়হানকে বহিরাগত রাস্তার দিকে নিয়ে অগ্রসর হতে শুরু করলেন। রায়হান চিল্লিয়ে ক্ষমা চাচ্ছেন, কিন্তু তার চিৎকার উপস্থিত কেউ কানে তুলছে না। সারফারাজ এবার সকলের উদ্দেশ্যে বলল, সাময়িক বিশৃঙ্খলার জন্য আসল অনুষ্ঠান থেমে রয়েছিল। আশরাফ সাহেব, বিবাহ কার্য শুরু করতে বলুন কাজী সাহেবকে, আর আপনারাও নিজেদের মতো এনজয় করুন। অতঃপর সবাই পূর্বের ন্যায় গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ল। এখনের পরিবেশ দেখে কেউ বলতে পারবে না একটু আগে কত বড় একটা বিশৃঙ্খলা ঘটে গিয়েছে এখানে। পিহু নিচু স্বরে বলল, আমাকে ক্ষমা করবেন এমপি সাহেব, আমি আমার কাজে ও আচরণে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা চাচ্ছি আপনার কাছে। সারফারাজ পিহুর হাতটা ধরা অবস্থাতেই হালকা ওকে টানলো নিজের দিকে। এখনো ওদের মাঝে এক হাত সমপরিমাণে দূরত্ব বিরাজ করছে। পিহুর বুকের ভিতরের দরফরানো ভাবটা বেড়ে গেল পাল্লা দিয়ে। পিহু চোখ তুলে তাকালো সারফারাজের দিকে। সারফারাজ হালকা হেসে বলল, যদি ওই দুই ঠোঁটের বাজ থেকে ভালোবাসি শব্দটা বের করতে পারো, তাহলে আজকের জন্য তোমায় মাফ করে দিতে রাজি আছি আমি। এই বলে সারফারাজ একবার চোখ টিপ দিল পিহুকে। পিহুর মুখ অটোমেটিক হা হয়ে গেল সারফারাজের এরূপ কথায় ও কাজে। পিহু সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বলল, এবার অন্তত হাত ছাড়ুন আমার।
এরপর থেকে বোরকা হিজাব ব্যতীত বাসার বাইরে পা রাখবে না। যদি রাখো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা মাথায় থাকে যেন। পিহু কোনো প্রত্যুত্তর করলো না। সেই সময় সোনালি আর সুমা একসাথে সেখানে এসে দাঁড়ালো। সোনালি নিজের 32 পাটি দাঁত বের করে সারফরাজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সারফরাজের দৃষ্টি কেবল পিহুর উপরেই স্থির। সুমা হাসি মুখে বললেন, আমি পিহুর মা, আর ও আমার মেয়ে সোনালি, পিহুর বড় বোন। সোনালির বিয়ে না দেওয়া পর্যন্ত পিহুর বিয়ে দেবেন না ওর বাবা। সারফরাজ স্বাভাবিক কণ্ঠেই বলল, তাহলে বড় আপাকে বিয়ে দিয়ে দিন যত দ্রুত সম্ভব। যদি আমি দেখছি প্রয়োজনের তুলনায় বেশি সময় নিচ্ছেন আপনারা, তাহলে আপনাদের রুলস রেগুলেশন মানার প্রয়োজন মনে করব না আমি। নিজের হবু অর্ধাঙ্গিনীকে আপনাদের ঘরে শোপিস বানিয়ে ফেলে না রেখে সোজা নিজের ঘরে তুলে নিয়ে যাব। সারফরাজকে এতটা কাছ থেকে দেখার পর সোনালি ওর উপর এক দফা ক্রাশ খেয়ে বসেছিল। ক্রাশের মুখে নিজেকে বড় আপা বলে সম্বোধিত হতে দেখার মতো দুঃখ বোধহয় এই পৃথিবীতে দ্বিতীয় কিছুতে নেই। সোনালির মুখের অবস্থা এখন তেমনই হয়ে দাঁড়িয়েছে। সুমাও পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। সুমা পুরোপুরি চুপ হয়ে গিয়েছে। একটু আগে পর্যন্ত তিনি ভেবেছিলেন সোনালীকে এখন যদি সারফরাজের সামনে নিয়ে দাঁড় করানো যায়, তাহলে ওর ফর্সা গায়ের রং আর এত সাজসজ্জা দেখে সারফরাজের মন পিহু থেকে সরে সোনালীর ওপর স্থির হবে। কিন্তু সারফরাজের কথা একেবারে সুমার মুখ যেন জামা দ্বারা ঘষে দেওয়া মতো বন্ধ করে দিল। আশরাফ সাহেবের মেয়ের বিবাহ কার্য সম্পূর্ণ হলে সারফরাজ পিহুকে সঙ্গে নিয়ে ভিআইপি টেবিলে বসে একসাথে খাবার খেলো। আর সুমা সোনালীকে বাকিদের মতো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাবার খেতে হলো। সোনালীর মনে হচ্ছে সে খাবার না বিষ খাচ্ছে। ভিতরটা নয়তো এত জ্বালার কথা নয়। পিহুর প্রতি এমপি সাহেবের এত টান, এত কেয়ার দেখে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সকল অতিথিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারফরাজ পিহুকে বলল, আমার গাড়ি তোমার বাসা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। ওই গাড়িটা সর্বক্ষণ তোমার বাড়ির পাশেই থাকবে। বাইরে যাওয়ার প্রয়োজন মনে করো যদি, তাহলে ওই গাড়ি করেই যাবে এবং ওই গাড়ি করেই আবার বাড়িতে ফিরবে। পিহু বলল, আমি আপনাদের মতো কোনো হাই ফাই এলাকাতে থাকি না, আর না আমার পরিবার কোনো হাই সোসাইটি থেকে বিলং করে, যে আমাদের বাড়ির সামনে কোটি টাকার মূল্যের গাড়ি দাঁড়িয়ে থাকলেও আশেপাশে থাকা লোকেরা দেখেও কিছু বলবে না। আমি লোকমুখের কথাকে অনেক ভয় পাই এমপি সাহেব। এই বিষয়টা আমাকে অনেক গভীরভাবে আঘাত করে। তাই আপনার এই আমার যাতায়াতের সুবিধার জন্য দেওয়া দয়ার গাড়িটা আমার লাগবে না। আমি সব সময় অটোরিকশাতে কিংবা পায়ে হেঁটে চলাচল করার অভ্যস্ত। এই অভ্যাসেই আমি সই। পিহু এত সময় কথাগুলো সারফরাজের দিকে না তাকিয়ে বলে গিয়েছে এক নাগাড়ে। পিহুর অবাধ্যমূলক কথা শুনে সারফরাজের রাগে গাড়ের সূক্ষ্ম রগগুলো স্পষ্ট হয়েছে। সারফরাজ ধমকের স্বরে বলল, আজ অবাধ্যতামূলক কথা মুখ দিয়ে বের করেছ, প্রথমবারের জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম আবার যদি আমার কোনো কথার পিঠে একটা অবাধ্য শব্দ ওই মুখ দিয়ে বের হয়, তাহলে জিহ্বা টেনে কেটে কপালের মাঝখানে পেরেক দিয়ে গেঁথে দিব। তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। সারফরাজের হাড় হিম করে দেওয়ার মতো ধমকের স্বরে কথা বলা শুনে পিহুর কলিজা পর্যন্ত কেঁপে উঠল যেন। সারফরাজ পিহুর দিকে হালকা ঝুঁকে বলল, এমপি সারফরাজ ইউসুফ খানের হবু বউয়ের চরিত্রের দিকে আঙ্গুল উঠাবে যে, তার অস্তিত্ব এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে আমার খুব বেশি সময় লাগবে না প্রিটি হার্ট। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। তখনই সুমা আর সোনালি এসে উপস্থিত হলে সারফরাজ সুমার দিকে তাকিয়ে বলল, আরে হবু সৎ শাশুড়ি আম্মা আর বড় আপা যে, খাওয়া দাওয়া ভালো হলো তো আপনাদের? সোনালির এবার ইচ্ছে করছে নিজের চুলগুলো নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। দাঁত দিয়ে নিচের ঠোঁট শক্তভাবে কামড়ে ধরে রাগে বের হয়ে আসতে চাওয়া নিজের কান্নাকে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। সুমা জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ ভালো হয়েছে। আমার হবু বউয়ের যত্নের কোনো ত্রুটি যেন না হয় হবু সৎ শাশুড়ি আম্মা। যদি ভুলেও এমন কিছু হয়ে যায় তাহলে আপনাদের লম্বা সালাম জানিয়ে বিশেষ একটা জায়গায় নিয়ে খাতিরদারি করার ব্যবস্থা করব আমি। সুমা শুকনো ঢুক গিলল এবার। সারফরাজ পিহুর দিকে তাকিয়ে বলল, বাড়ি যাও তাহলে প্রিটি হার্ট। আমি ছেড়ে দিতাম, কিন্তু জরুরি একটা কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। তা সমাপ্ত না করা পর্যন্ত মনের ভিতরে তৃপ্তি জিনিসটা আসবে না। পিহু আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, দ্রুত পায়ে গেটের দিকে অগ্রসর হলো। পিছন পিছনে সোমা আর সোনালিও গেল। গেটের সামনে দাঁড় করিয়ে রাখা সারফরাজের একটা ব্লু বিএমডব্লিউ কারের দরজা গার্ডস খুলে দিলে পিহু, সোমা, সোনালি সেখানে উঠে বসলো। তারপর গাড়িটি রওনা হলো পিহুদের বাড়ির রাস্তা ধরে।
আহাদ সারফরাজের পাশে এসে দাঁড়িয়ে বলল, বস, এখন তাহলে আপনি সেখানে যাবেন কি? সারফরাজ চোয়াল শক্ত করে বলল, চলো। অতঃপর সারফরাজও নিজ গাড়িতে উঠে বেরিয়ে পড়ল অসমাপ্ত বিশেষ কাজটি সমাপ্তি ঘটিয়ে নিজের মনকে তৃপ্তি দেওয়ার উদ্দেশ্যে।